সুদর্শন মণ্ডলী, এই মুহূর্তে আমরা রয়েছি ধলেশ্বরী নদীর পাড়ে। আমার পিছনে বয়ে গেছে বিশাল ধলেশ্বরী নদী। নদীর পাড়ে দাঁড়িয়ে বসে রয়েছি, কিন্তু এখানকার যে প্রাকৃতিক দৃশ্যগুলি রয়েছে সেগুলি দেখে একটু থেমে গেলাম। সাথে আমার এক চাচাকে দেখতে পারতেছি। চাচার মুখ থেকে শুনি এই নদীর, ধলেশ্বরী নদীর ইতিহাস। চাচা, একটু আমাদেরকে বলবেন দর্শকবিন্দুর উদ্দেশ্যে যে এই ধলেশ্বরী নদীর এই পাড়টা নিয়ে একটু বলেন, বা এটা কেমন? ধলেশ্বরী নদী মানে পার হয়া এই চর আর কি। এখানে না আপনার ওই যে ওই বন্যার সময় ইয়ে থাকে, ওটা নিয়ে বলেন যে বন্যার সময় পানি ঢাকা থাকে না। হ্যাঁ চাচা বলতে পারতেছে না, হয়তো ব্যস্ততার মাঝে রয়েছে। বন্ধুরা, এখন আমি রয়েছি ধলেশ্বরী নদীর পাড়ে। আমার পিছনে বয়ে গেছে বিশাল এক ধলেশ্বরী নদী, দেখতে পারতেছেন। আর ওটা যে দেখতে পারতেছেন ওটা কিন্তু আমার বাইকটা বাইকটা কিন্তু আপনার ইঞ্জিনবিহীন। বাংলাদেশের কোথাও নেই দ্বিতীয় তেমন বাইক, এই মডেলের বাইক। এটা আমি যেখানে যাই, ট্রাভেল রিলেটেড ভিডিও করি, পাহাড় ঝর্ণা, তখন আমি আমার এই বাইক সাথে করে নিয়ে যাই। দেখতে পারতেছেন, হেভি শক্তিশালী, কোথাও এমন বাইক নেই। এখন আমি ফসল খেতে এসেছি যমুনা নদীর, ধলেশ্বরী নদীর পাড়ে। যদি আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে পারতেছেন আমার পেছনে রয়েছে ধলেশ্বরী নদী, বয়ে গেছে ঢাকার পাশ দিয়েই, অর্থাৎ সাভারের পাশ দিয়েই বয়ে গেছে এই ধলেশ্বরী নদী। আর এখন যে আমার পিছনে হলুদ দেখতে পারতেছেন, শুধু হলুদ নয়, কয়েক হাজার একর জায়গা জুড়ে শুধু হলুদে হলুদে ছেয়ে গেছে। এটা কিন্তু বন্ধুরা সরিষা ফুল, দেখতে পারতেছেন, এই যে সরিষা ফুল। এটা কিন্তু ধলেশ্বরী নদী, ওইটা পাশেই চর জেগেছে কয়েক হাজার একর জায়গা জুড়ে। সাধারণত এখানকার যে স্থানীয় কৃষক যারা রয়েছে, এই কৃষকরা বছরে 6 থেকে 7 মাস এই সুবিধাটা পেয়ে থাকবেন ফ্রিতে। কেননা যখন আবার বন্যায় আসবে তখন কিন্তু এই জায়গা পুরোটাই পানিতে ছেয়ে যাবে, একদম ওই মাথা পর্যন্ত। এখন এই জায়গাটা দেখতে পারতেছেন যে কৃষকরা এখানে সকালে চাষাবাদ করেছে বা জমি প্রস্তুত করতেছে, এখানে ধান রোপণ করবে। ওই জমিটা ওই মাথা পর্যন্ত গাড়ি করে দেখতে চলতেছে। ওই পানি পুরোটাই বন্যার সময় মাথা পর্যন্ত যাবে, মানে এই পুরোটাই বন্যা সিজনে মানে পানিতে টইটুম্বল হয়ে যাবে। তখনকার চিত্র আরেক রকম, এখানকার চিত্র আরেক রকম। এখন শীতের মৌসুমে এখন থেকে এখানকার এই অঞ্চলের কৃষকরা আপনার সবজি উৎপাদন শুরু করছে। সাধারণত 7-8 মাসের সুবিধাগুলো পাবে, তারপর আবার সেই আগের পরিস্থিতি, ওই নদী যখন আপনার জোয়ার আসবে বা বন্যার সৃষ্টি হবে তখন পুরোটাই আবার বন্যা ভরে যাবে। এই হলো আমাদের এই ধলেশ্বরী নদীর পাড়ের ইতিহাস। আর একটা যদি বলতে চাচ্ছি যে জিনিস নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের শহরের সাধারণত সকালটা শুরু হয় যান্ত্রিক কোলাহল যুক্ত দিয়ে, কিন্তু আমাদের এই ধলেশ্বরী নদীর পাড়ের সাভারের কোলকুশি অবস্থিত, এটা কিন্তু পুরোটাই ভিন্ন প্রকৃতির। এখানে সকালটা শুরু হয় একদম নীরব প্রকৃতি দিয়ে, একদম প্রকৃতির মাঝেই। এখানে কৃষকরা সকালে আপনার লাঙ্গল মাথায় করে ফসল চাষ করতে আসে। তারপর মূলত এখানকার মানুষের প্রধান পেশাই হচ্ছে কৃষি। মূলত ঢাকার ভেতরে অথবা ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে যে সমস্ত কৃষি সম্পদ বা সবজি আমরা ঢাকা থেকে কিনে থাকি, আপনারা কিন্তু কেউ জানেন না এই সবজিগুলো কোথা থেকে আসে, কোথায় উৎপত্তি। এটা কিন্তু সাধারণত এখানের কৃষকরা উৎপাদন করে থাকে। এটা মানিকগঞ্জের ভিতরে পড়ে গেছে। ধলেশ্বরী নদী সাভারের পাশ দিয়ে বয়ে গেছে, আবার এই নদীর এপারেই, সাভারের এপারেই, সাভারের মাঝখানে ধলেশ্বরী নদীর এপারে আপনার মানিকগঞ্জ পড়ে গেছে। 80 থেকে 90% কৃষি সম্পদ এই মানিকগঞ্জ থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন হয় এবং তারা এখান থেকেই রপ্তানি করে থাকে। আর এই অঞ্চলে যারা বসবাস করি, যেমন আমরা এখানে থাকি, এখানে কিন্তু আমরা সবসময় টাটকা শাকসবজি
পেয়ে থাকি। তার উদাহরণ একটা আমি দেখাচ্ছি। যেমন এইখানে রয়েছে সরিষা ফুলের গাছ, কয়েক হাজার একর জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে, তো মোবাইলে অতটা দেখা যাচ্ছে না। দূরে আরও ওই যে দেখা যাচ্ছে পুরোটাই পুরোটাই ফসলি জমি। এই যে এখানে ধান রোপণ করবে, তার এই জমি একটু প্রস্তুত করে রেখেছে। তা আবার ওই পাশে যদি দেখাই এই জমিটা প্লটের তার বিপরীতে সেখানে কিন্তু ভুট্টা রোপণ করেছে। ওই দেখতে পারতেছেন পেছনে যে সবুজ বড় গাছগুলা, পুরোটা এটা না, এটা পিছনেরটা, ওটা কিন্তু ভুট্টা, একদম ভুট্টা রোপণ করেছে। ভুট্টা উঠবে, তারপর আবার হলুদ, বেগুন, এখন এখানে বেগুন রোপণ করবে এই পাশে। আবার তার ওই মেরে যে প্লট করে রেখেছে ওখানে আবার তা ধান রোপণ করবে, মানে মিক্সড আর কি। এই হলো আমাদের এই ধলেশ্বরী নদীর পাড়ের ইতিহাস আর জীবনযাপন। বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের এই সহযোগিতা পেলে ভিডিও বানানোর অনুপ্রেরণা আরও বেড়ে যায়। এই সেই ধলেশ্বরী নদী। ঢাকা আমরা অবশ্য বই পুস্তকে ছোটোবেলায় পড়েছি যে ঢাকা ধলেশ্বরী নদীর তীরেই অবস্থিত। এই সেই ধলেশ্বরী নদী। ওই পাশে যে বিল্ডিংগুলো রয়েছে কিন্তু আমি দেখা যায় এখান থেকে, দেখুন এই যে আপনার বড় উঁচা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা কিন্তু ভাই সাভার। বন্ধুরা, এটা কিন্তু সাভারের গার্মেন্টস। ওটা আবার এই নদীর মাঝখানে যে যন্ত্রপাতি দেখতে পারতেছেন, এই নদী কিন্তু এখন খনন করবে, ও পাশে করতেছে। কারণ এখন যেহেতু আপনার নদী মরে গেছে, আপনার পানি শুকিয়ে গেছে, নদীর মাঝে মাঝে খনন করতে হয়। ওটা দ্বারা পাইপের মাধ্যমে যে মাঝে যে পাইপগুলো ফেলে রেখেছে ওগুলো কিন্তু পাইপগুলো সংযুক্ত করে নদীর থেকে বালু উঠিয়ে নেয় পারে। তার ফলে নদী অনেক গভীর হয়ে যায়, লঞ্চ ঘাট যেগুলো রয়েছে এগুলো চলাফেরা করতে পারে। আর এই নদী দিয়ে আরেকটা কাজ হয়, আরেকটা ব্যবসা আছে নদীতে, ব্যবসা যেটা বলতেছি, এখানে ট্রলারে করে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন যে পণ্য সামগ্রী নিয়ে আসে। আপনার মাটি বলেন, মাটিও এখান থেকে নিয়ে আসে, বালু। যারা কনস্ট্রাকশনে কাজ করে থাকে বিল্ডিংয়ের, যে বালুগুলি কিন্তু এই ট্রলারে করেই এই রোড দিয়েই, এই নদী দিয়েই, ধলেশ্বরী নদী দিয়েই, এটা মানিকগঞ্জ, এই ট্রলারে করেই আপনার নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গা থেকে ওই আপনার কনস্ট্রাকশনের কাজের বালিগুলি নিয়ে আসে এই নদী পথেই। তারপর ওখানে আরও আনলোডিং পয়েন্ট রয়েছে, সেখানে তারা আনলোড করে। বন্ধুরা, আজকের এই ভিডিও ধলেশ্বরী নদীর পাড়েই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।